নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, ফের চিতাবাঘের হামলায় মৃত্যু, ফের সেই ডুয়ার্সে ঘুমন্ত শিশুকে মায়ের কোল থেকে নিয়ে যায় চিতাবাঘ। তারপর রাতভর শিশুর খোঁজে চলে তল্লাশি। অবশেষে বুধবার সকালে মেলে শিশুর ক্ষত বিক্ষত দেহ। ডুয়ার্সের গেরগেন্ডা চা বাগানের ঘটনায় তৈরি হয়েছে নয়া আতঙ্ক। মঙ্গলবার সন্ধে শীতের রাতে ৩ বছরের শিশুকে কোলে নিয়ে আগুন পোহাচ্ছিলেন মা। অতর্কিতে হামলা চিতাবাঘের, শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যায় চিতাবাঘ। রাতভর খোঁজাখুঁজির পরেও মেলেনি ৩ বছরের শিশুর খোঁজ। বুধবার ভোরের আলো ফুটতে চক্ষু চড়কগাছ আলিপুর দুয়ারের মাদারিহাটের গেরগেন্ডা চা বাগানের শ্রমিকদের। উদ্ধার হয় পারমিতা উড়াও নামে ৩ বছরের শিশুর খণ্ড বিখণ্ড দেহ। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। অবশেষে পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। এটাই প্রথম নয়, গত ৩ মাসে এমন ঘটনা বারবার ঘটেছে। চিতাবাঘের আক্রমণে এক শিশু ও কিশোরের মৃত্যু হয় ডুয়ার্সের চা বাগানে। তারপরেও আবার এক ঘটনা। সত্যি এরকম শিশুর মৃত্যুতে বন দপ্তরের অফিসাররাও খুব ভেঙে পড়ছে যে ঘটনাটা কি হচ্ছে। তো আমরা বন দপ্তর এবং চা বাগানের যারা শ্রমিক আছে, আমরা প্রত্যেকেই উভয়কে সাহায্য করে এটা কি করে সুরাহা হয়, কী করে তাদের পাশে দাঁড়ানো যায়, সেটার জন্য আমরা চিন্তাভাবনা করছি। নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, ওর নিকট আত্মীয়কে আমরা ২ লক্ষ টাকার চেক দিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই বাকি ২ লক্ষ টাকার চেক পেয়ে যাবে। গেরগেন্ডা চা বাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিয়মিত নজরদারি চালানোর আশ্বাস দিয়েছে বন দপ্তর। পাতা হবে খাঁচাও। রনি চৌধুরী ও রাজকুমার কর্মকার, নিউজ ১৮ বাংলা। ঘুম থেকে দেরিতে ওঠার শাস্তি অকথ্য মারধর, সাঁড়াশি দিয়ে পরিচারিকার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কালচিনির জয়েন্ট বিডিও স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চাঞ্চল্য। নিগৃহীতাকে হাসপাতালে ভর্তি করা হলেও অভিযোগ অস্বীকার করেন জয়েন্ট বিডিও ও তার স্ত্রী। একই শীত, তাই সাত সকালে উঠতে দেরি। কেন দেরি হয়েছে এটাই অপরাধ, আর তার শাস্তি অকথ্য মারধর। মারধর করলে কাঁদতে শুরু করে পরিচারিকা, আর কান্না থামাতে সাঁড়াশির বাড়িতে পরিচারিকার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর রক্তারক্তি কাণ্ড। ভাড়া ম্যামটাই বলছে, এত কথা কেন বলেছে সবাইকে? তুই বাড়ি থেকে চুরি করে বেরিয়ে গেলেও তো তাকে আমার ধরতে হয়। অভিযুক্ত কোচবিহারের কালচিনির জয়েন্ট বিডিও অংশুমান দত্তের স্ত্রী শুভ্রা দত্ত। কোচবিহারের খাগড়াবাড়ির বাড়িতে ১৫ বছরের পরিচারিকাকে মারধর। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় পরিচারিকাকে উদ্ধার করে। তাকে কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। তুই এত মাস হয়ে গেছে এখনো কাজ শিখিস নাই বলে আমাকে, তোকে দেখবো কি আমার বাচ্চাদেরকে দেখবো বলে। আমার বাচ্চারা বিরক্ত হয় তোকে দেখলে। আমার বাচ্চারা স্নান করাতে যায়, তখন আমার বাচ্চা তোকে দেখে ভয় পায়। যদিও পরিচারিকাকে মারধরের কথা মানতে নারাজ অভিযুক্ত শুভ্রা দত্ত। আমাকে দেওয়ার সময় বলে দিয়ে গেছে, আমি কি করে বলবো? আমি দেখেই নিয়েছি। দেখে মনে হয় আপনার ভোটার কার্ড নিয়েছেন? 18 বছরের উপরে ভোটার কার্ড আমাকে ওর মামি এবং ওর যে ভোটার কার্ড দেখেছেন আপনি? না, আমি ভোটার কার্ড দেখিনি। কেন দেখাবেন? আপনারা চাইলে বাড়িতে গিয়ে নিন। অভিযোগ অস্বীকার করেছেন জয়েন্ট বিডিও। যখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, একটা বাচ্চা মেয়ে তাকে মারা যায় না, একটা অ্যাডাল্ট শিক্ষিত মহিলা সে এটা করবে, সে তো ঘরে অন্তরালে করবে, তাই না? বাইরের কারোর পক্ষে থেকে জানা উচিত না। এটা ইন্টেনশনালি করা হচ্ছে। শুধু বুধবারই নয়, দীর্ঘ কয়েক মাস ধরেই নানা অছিলায় পরিচারিকার উপর অত্যাচার করা হতো বলে দাবি প্রতিবেশীদের। তিনি মাঠে আর ভোর 5টার থেকে ওকে কাজ করাবে, আমরা শুনতে পাই না পাশের ঘরে ওদের চিৎকারে। দিন কয়েক আগে আলিপুরদুয়ারে তৎকালীন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে। তারপর থানায় ঢুকে অভিযুক্ত বিনোদ সরকারকে ব্যাপক অকথ্য মারধর করেন তদানীন্তন জেলাশাসক ও তাঁর স্ত্রী। এবার কালচিনির জয়েন্ট বিডিওর ঘরে এমন ঘটনা। প্রশাসনিক আধিকারিকরা বারবার কেন আইন হাতে তুলে নিচ্ছেন, সেই প্রশ্ন উঠছে। প্রবীর কুণ্ডুর রিপোর্ট, নিউজ ১৮ বাংলা, কোচবিহার। বীরভূমের জঙ্গলে গাছ মাফিয়াদের থাবা, সোনাঝুরির জঙ্গলে মোটা মুনাফার হাতছানি। তাই রাত বিরেতে আনাগোনা বাড়ছে তেনাদের। না, ভূতপ্রেত নয়, কাঠচোরদের দাপটে ফাঁকা হচ্ছে জঙ্গল। চেরাই কলে পাচার হচ্ছে মূল্যবান কাঠ। সিউড়ি থেকে বোলপুর, মোহাম্মদবাজার থেকে সাঁথিয়া, জেলা জুড়ে সর্বত্রই একই ছবি।
বীরভূম জেলায় মোট 7টি ফরেস্ট রেঞ্জ, তার অধীনে বিট অফিস রয়েছে 19টি। সব মিলিয়ে 90টি জঙ্গল, মোট পরিমাণ 16,644 হেক্টর, যার অধিকাংশ ঝাড়খণ্ড লাগোয়া। জঙ্গলে রয়েছে সোনাঝুরি, ইউক্যালিপটাস, শাল। একটা সময় গোটা এলাকায় সবুজ ছিল। গাছ মাফিয়াদের থাবায় সেসব এখন অতীত। বীরভূমের প্রায় প্রত্যেকটি বনক্ষেত্র থেকেই রাতের অন্ধকারে বেআইনিভাবে দুষ্কৃতীরা করছে গাছ চুরি। আর সেই গাছ কাটার পর সেই গাছ নিয়ে কখনো ঝাড়খণ্ডের দিকে বা কখনো কোনো কাঠচেরাই মিলেই চলে যাচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে বন দপ্তর বা গ্রামবাসীরা রুখে দিলেও গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসনের একটা অংশ যুক্ত না থাকলে কোনোদিনই এভাবে অবাধে গাছ চুরি হতে পারে না। গাছচোরদের গাড়িতেই থাকছে করাত। গাছের গুঁড়ি কেটে নিয়ে সেই গাড়িতেই চম্পট দিচ্ছে তারা। কখনো ধরা পড়লে কাঠ ফেলেই পালাচ্ছে পাচারকারীরা। দেখতেই পাচ্ছেন যে গাছের যে কাটা অংশ তা কিন্তু ফেলে দিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা, এবং তারা পালিয়ে গিয়েছে দূরের এই যে ঝাড়খণ্ডের জঙ্গল, যা 1 কিলোমিটার দূরে। এই জঙ্গল ধরেই কিন্তু তারা কখনো কখনো দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। 12টা সাড়ে 12টার পর ওরা আসে, তখন তো মানুষ সবাই ঘুমিয়ে যায়। তো যাই হোক, গাছ পড়ার শব্দ শুনে আমরা সবাই যাই, বললেন গোটা গ্রাম মিলে। এমনি করে 3 দিন গিয়েছি, 3 দিনে ধরা পড়েছি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই চলছে অরণ্য নিধন। যুক্ত তো থাকবে, যুক্ত না থাকলে কখনো এসব কাজ করা যায় না। কেউ সেটা পুলিশ বার করুক, সেটা প্রশাসন দেখবে। ফলে সেইভাবে আমাদের অ্যাকশন নিচ্ছি। এবার ডিউটি করছি, রাত্রি 2 দিন অন্তর বা 1 দিন অন্তর পেট্রোলিং পাঠাচ্ছি। নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। আমাদের বনকর্মীর খুব বেশি নেই বলে, যাতে কমিটির মেম্বারদের মাধ্যমে এই নজরদারি আরও বাড়ানো হয়েছে। বন দপ্তর ব্যবস্থা নেবার আশ্বাস দিলেও তাতে গাছ মাফিয়াদের থামানো যাচ্ছে না। এলাকাবাসীর প্রশ্ন, এভাবে চলতে থাকলে আদেও বাঁচবে তো সোনাঝুরির জঙ্গল? বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। শিল্পের জন্য কম দামে জমি কিনে ফেলে রাখার অভিযোগ। ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। ইতিমধ্যে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস চেম্বার অব কমার্সের। শিল্পের প্রসারে রাজ্যে একের পর এক ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করেছে সরকার। পশ্চিম মেদিনীপুরও তার ব্যতিক্রম নয়। হলদিয়া শিল্পাঞ্চল বাদ দিলে এই জেলায় রয়েছে খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সংলগ্ন এলাকা, মেদিনীপুর শহর লাগোয়া খাসজঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এছাড়াও গোয়ালতোড়ের ল্যান্ড ব্যাংক। শিল্পপতিদের সুবিধার্থে জমি কেনাবেচার প্রক্রিয়াও সরল করা হয়েছে। অভিযোগ, এসবেরই সুযোগ নিচ্ছেন শিল্পপতিদের একাংশ। কম দামে জমি কিনে ফেলে রাখছেন তারা। খড়গপুর গ্রামীণ থানা এলাকা থেকে নারায়ণগড় বিধানসভার অপর প্রান্ত পর্যন্ত এমন অনেক অব্যবহৃত জমি রয়েছে। 60 নম্বর জাতীয় সড়কের পাশে জমি কিনে সেখানে পাঁচিল তুলে ফেলে রাখা হয়েছে। শিল্প তৈরি না করে জায়গাগুলোকে এমনভাবে ঘিরে রেখেছে, হাজার হাজার একর জায়গা, যে জায়গাতে মানুষ চাষ করে হলেও কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারত। দুটোই বন্ধ, কৃষিও বন্ধ, শিল্পও বন্ধ। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও। খাস জঙ্গলের ক্ষেত্রে ওখানে বেশ কিছু প্লট খালি পড়ে আছে, সেটার জন্য মেইন প্রবলেম ছিল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং কিছু কিছু জমির সমস্যা। ডব্লিউবিআইডিসি বা যে সমস্ত শিল্প নিগমের অধীনে যে সমস্ত জমিগুলি আছে তার জমির দামটা অনেক বেশি। সেই বিষয়েও আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে জেলা চেম্বার অফ কমার্স। জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নারায়ণগড়ের বিধায়ক। তার আশা, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জেলায় শিল্পের অগ্রগতি হবে। মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা। দূষণ মোকাবিলায় কঠোর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। 5 বছরের বেশি পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত নিল তারা। BS3 জেনারেশন বাসের চলাচল বন্ধ করতেই এই উদ্যোগ। বদলে আগামী দিনে BS6 জেনারেশনের বাস নামানো হবে রাস্তায়। যদিও সংস্থায় শ্রমিক সংগঠনের দাবি, নতুন বাস চালাতে হলে চালকদের প্রশিক্ষণ দরকার। দূষণ বাড়াচ্ছে BS3 জেনারেশনের বাস, তাই 5 বছরের বেশি পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয় NBSTC। বিশেষ করে 3rd জেনারেশনের গাড়ি যদি তাদের বয়স 5 বছর হয়ে গিয়ে থাকে তাহলে আর সেটা রাস্তায় চলবে না। গভর্নমেন্ট সিদ্ধান্ত অনুযায়ী ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের
যে আমাদের কতগুলো বাস আমাদের এই ধরনের বাতিল করে বলে ঘোষণা করা হবে, এবং যতগুলো বাস বাতিল করে ঘোষণা করা হবে সরকারি নির্দেশ মতো, ততগুলো নতুন বাস আমাদের প্রয়োজন। আপাতত এনবিএসটিসির হাতে রয়েছে 800টি বাস, এর মধ্যে 700টি বাস নিয়মিত রাস্তায় চলে। তার মধ্যে 250টি বাস BS3 জেনারেশনের বলে চিহ্নিত করেছেন ইঞ্জিনিয়াররা। সিদ্ধান্ত কার্যকর হলে এক ধাক্কায় 250টি বাস কমে যাবে সংস্থার। এই ঘাটতি পূরণে আগামী দিনে BS6 জেনারেশনের বাস রাস্তায় নামাবে এনবিএসটিসি। সরকার যা সিদ্ধান্ত নেবে, সরকার যদি আমাদের এই গাড়ি BS6 যদি গাড়ি নেওয়ার জন্য করানো হয়, তাহলে বাধ্য হয়ে আমি গাড়ি নিতে হবে। প্রজন্মের ড্রাইভার যারা আছে, নিউ প্রজন্মের আরও সে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভাররা এই সমস্ত গাড়ি চালাবে, তাদেরকে প্রশিক্ষণ দেবে। কর্তৃপক্ষের আশা, BS6 জেনারেশনের বাস চালু হলে রক্ষণাবেক্ষণের ঝঞ্ঝাট অনেকটাই কমবে, বাড়বে যাত্রী স্বাচ্ছন্দ্য। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়েছেন বাবা, বাড়িতে হাঁড়ির হাল, তবুও হার মানতে নারাজ ভাই বোন। ভিক্ষে করেই চলছে সংসার, চলছে পড়াশোনাও। এই লড়াই নবম শ্রেণীর প্রিয়া আর তার ভাই গোপালের। কর্নিশ, ফুলিয়ার রামলক্ষ্মীতলার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের শান্তিপুর ব্লক সভাপতিও। নদিয়ার রামলক্ষ্মীতলার বাসিন্দা 14 বছরের প্রিয়া সর্দার। টিনের লড়ঝড়ে ঘরে তাদের 4 জনের সংসার। প্রিয়ার বাবা সুশান্ত সর্দার একসময় ভ্যান চালাতেন। 12 বছর আগে হঠাৎ ছন্দপতন, দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান সুশান্ত। সংসার চালাতে ভরসা তখন ভিক্ষাবৃত্তি। পরে ছোট 2 ছেলে মেয়েও বাবার সঙ্গেই ভিক্ষা করতে বেরোয়। একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছিলাম, যার পরে আমি আর চলতে ফিরতে পারি না। এই ছেলে মেয়ে ঠেলে ঠেলে নিয়ে বেলায় ভিক্ষা শিক্ষা করে খায়। ছেলে মেয়েরা পড়াশোনা করে খুব কষ্টের উপরে, 10 দিন যায় 5 দিন যায় না, এভাবে পড়াশোনা করে। কিন্তু ওদের আর পড়াশোনা করানোর মতন আর আমার ক্ষমতা নেই। সুশান্ত ছেলে গোপাল 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া, মেয়ে প্রিয়া 9ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথেই বাবাকে 3 চাকার ঠেলা গাড়িতে বসিয়ে ভিক্ষা করে তারা। এটাই রোজের রুটিন। বাবার সাথে ভিক্ষা করে বেড়াই, আর যতটুকু টাইম বাঁচে পড়াশোনা করি। টাকার অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিল প্রিয়া। তখনই পাশে দাঁড়ান তৃণমূলের শান্তিপুর ব্লক সভাপতি তপন সরকার। প্রিয়াকে ফুলিয়া বালিকা বিদ্যালয়ে ভর্তি করে দেন তিনি। আমি যতটুকু পারি ওদেরকে সহযোগিতা করি, এবং আমরা চাই ছেলে মেয়েটা ওরা দুজনাই পড়তে ইচ্ছুক। যা যা সাহায্য আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। স্কুল কিন্তু এর পড়াশোনার জন্য এর পরবর্তীকালে যা যা দরকার হবে, যদি ক্লাস 10 পর্যন্ত উঠে পড়াশোনা করে ভালো করে, তাহলে ওর ফর্ম ফিল আপ করার থেকে শুরু করে যা অর্থ সাহায্য যেটা করার সেটা স্কুল করবে। প্রিয়া গোপালের লড়াইকে কুর্নিশ করছেন প্রতিবেশীরা। সকলেই চান ওরা ভালো থাকুক, বড় হোক। তাই ছোট 2 ভাই বোনকে সাহায্যের আবেদন রামলক্ষ্মী পাড়ার। ফুলিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। কিছু না জানিয়ে ওয়েবসাইটে পরীক্ষার বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছিল। বুধবার এমনটাই দাবি করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। গত 11ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি পোস্ট করে কর্তৃপক্ষ। তাতে স্নাতক স্তরের 3য় বর্ষের পরীক্ষা এগিয়ে আনার কথা বলা হয়। প্রতিবাদে গত সোমবার সকাল থেকেই আন্দোলনে নামেন পড়ুয়ারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। চাপের মুখে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। নির্বাচনের বছর, তার জন্য প্রশাসনের কাছ থেকেও একটা চিঠি এসেছিল যে আমাদের পরীক্ষার শিডিউলগুলো কি সেগুলো জানতে চেয়েছিল। তো ওই যে ফর্ম ফিল আপের নোটিফিকেশন সেটাই গুরুত্বপূর্ণ, তার সাথে প্রফেশনাল একটা শিডিউল আপলোড হয়েছিল, কিন্তু সেটা তো শিডিউলটা তো সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। ওটা ভুল করে আপলোড করেছিল আমার অনুমতি না নিয়ে, এবং বলা হয়েছে যে পরীক্ষা প্রতি বছর যে সময় হয় এবারও সে সময় হবে। এটার মধ্যে তো কোনো কিছু বিতর্কও নেই বা কোনো জটিলতা আছে বলে আমি মনে করছি না। আক্রান্ত কুলতলি থানার এএসআই বাড়ি ফেরার পথে এসআই সৌমেন দালালের ওপর হামলা চালায় 3 মত্ত যুবক। বাইক থামিয়ে তাকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। দক্ষিণ বারাসত বাজারের কাছে ঘটনা। ডিউটি ফিরে থানা থেকে বাইকে সোনারপুরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, তাঁর বাইকের পিছনে 4 চাকার গাড়িতে ছিল 3 যুবক।
সমানে হর্ন বাজাচ্ছিল তারা। দক্ষিণ বারাসতে রেলগেট পড়ে যাওয়ায় আটকে যায় গাড়ি ও বাইক। পুলিশ কর্মীকে লক্ষ্য করে শুরু হয় গালিগালাজ। পুলিশ পরিচয় দিলে বাড়ে কটূক্তির বার্তা। এরপরে তার পথ আটকে শুরু হয় মারধর। স্থানীয়রা উদ্ধার করেন পুলিশ কর্মীকে। অভিযোগ দায়ের হয় জয়নগর থানায়। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। বিভিন্ন রাস্তায় লাগানো সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে। পৌষ মেলা, রথের মেলা, চড়কের মেলা, 12 মাসে 13 পার্বণের মতো হরেক রকম মেলাতে পিছিয়ে নেই বাংলা। এবার এক মেলার খবর নিউজ 18 বাংলায়। মাছে ভাতে থাকা বাঙালির জন্য এই মেলা এক অন্য অনুভূতি, তা হলফ করেই বলা যায়। ভেটকি, চিংড়ি, শোল, বোয়াল কি নেই, চারদিকে শুধু মাছ আর মাছ। শুধু মাছের নাম করলেই হলো, যা চাইবেন সব পাবেন, এমনটা গ্যারান্টি দিয়েই বলা যায়। হুগলির আদিসপ্ত গ্রামে কেষ্টপুরের মাছের মেলার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে মেলা বসে। বলা হয় 512 বছর ধরে চলে আসছে এই মেলা। মেলার শুরু, মেলার খ্যাতি, সবকিছু ঘিরে অনেক কথা আর মিথ। জমিদারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাসী হতে ঘর ছাড়েন। তিনি চৈতন্যদেবের শিষ্য ছিলেন। 9 বছর পর ছেলে বাড়ি ফিরলে জমিদার পিতা ভোজের আয়োজন করেন। গ্রামবাসীরা ইলিশ খাওয়ার আবদার করলে নদীতে জাল ফেলা হয়। সবাইকে অবাক করে অসময়ে ইলিশ ধরা পড়ে। এটা একটা উৎসব, এটা পুরো গ্রাম মিলে উৎসব। এই উৎসবটা বছরে একবারই হয়, ফার্স্ট মাঘ, 1 মাঘে এই মেলাটা শুরু হয়। খুব চাহিদা, সব এইভাবে অসময়ে ইলিশ পাওয়াকে ঈশ্বরের আশীর্বাদ ধরে নিয়েই শুরু হয় মাছের মেলা। এখন তা কার্যত উৎসবে পরিণত হয়েছে। অনেকে মাছ কিনেই পাশের বাগানে চড়ুই ভাতিতে মেতে ওঠেন। অনেকে আবার পাইকারি দামে মাছ কিনতেও ভিড় করেন। পাশের রঘুনাথ দাস গোস্বামী মন্দিরে পুজো দেখতেও আসেন বহু মানুষ। দেবানন্দপুর থেকে সৈকত বিশ্বাস ও রানা কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।